প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি ১৩তম অংশ। আবছা অন্ধকারে যতটা দেখতে পাচ্ছে পরিত্যক্ত মনে হলো জায়গাটা। ধোঁয়ার গন্ধ নেই বাতাসে, আশপাশে কোথাও কোনো জন্তুর তাজা মল নেই। ইদানিং গাছ বা কাঠ কাটা হয়েছে এমন চিহ্নও নেই। ধীর পায়ে ডাগ আউটের সামনে চলে গেল ও হালকা করাঘাত করল দরজায়। জবাব এলো না। এবার ডাকলো জেমি। উত্তর না পেয়ে ধরে নিল ভিতরে কেউ নেই। তাই দরজার পাল্লা ধরে ধাক্কা দিল। খুলে গেল ওটা। চট করে একপাশে সরে গেল। মিনিট খানেক অপেক্ষার পর ভিতরে পা রাখল। সব শান্ত, নীরব ও স্থবির। ঘরের ভিতরকার গুমট বাতাসের উপস্থিতি প্রমাণ করে বহুদিন ধরে এখানে থাকছে না কেউ। দরজা খোলা হয়নি। দেয়াশালাইয়ের কাঠি জ্বালালো ও তার আলোয় দেখা গেল চওড়া ব্যাংক, ফায়ারপ্লেস, টেবিল, রান্নার তৈজসপত্র রয়েছে ঘরে। সব ছড়ানো ছিটানো। যে এর মালিক ছিল, কেবিন ছেড়ে চলে যাওয়ার সময় গুছিয়ে রাখবার তাগিদ অনুভব করেনি। এক কোণে দেয়ালের আংটার সঙ্গে একটা কাগজ আটকে রাখা। টেবিলের ড্রয়ারে মোমবাতি পেয়ে একটা জ্বালালো জেমি। আটকে রাখা কাগজটা ম্লান আলোয় মেলে ধরল। নোটিশ। এটা আমার জায়গা। আমি না থাকলেও এখনো আমারই আছে। তবে কেউ এসে পড়লে স্বাগতম। ঘরের সবকিছু যেমন পেয়েছ, ঠিক তেমন রেখে গেলে খুশি হব। এক গাছের তলায় শুয়ে আছে আমার স্ত্রী, আর ওর পাশে আমাদের একমাত্র বাচ্চাটা। ওরা চলে যাওয়ার পর বহুদিন একাকী কাটালাম, কিন্তু হাঁপ ধরে গেছে। আর পারছি না। কিছুদিনের জন্যে চলে যাচ্ছি আমি। আশা করছি হয়তো ফিরে আসব সঙ্গে কোনো মেয়েকে নিয়ে। কে জানে ভাগ্যে কি আছে আমার। ডিএ হাবার্ড। পুনচ্চ। বাগানে যদি ফুল ফুটে, দয়া করে আমার স্ত্রীর কবরে দিও। খুব ভালো মেয়ে ছিল। বেচারি এখানে থাকতে চেষ্টা ত্রুটি করেনি। ছাই দেখে বোঝা গেল উনুনে আগুন ধরানো হয়েছে। মেঝেও ঝাড় দেওয়া হয়েছে। তার মানে মিস্টার হাবার্ড চলে যাওয়ার পরও কেউ এসেছিল এখানে, রাত কাটিয়েছে এবং যা যেমন ছিল সেভাবে রেখে বিদায় হয়েছে। উনুনে আগুন ধরিয়ে বেরিয়ে এলো জেমি। ঘোড়ার পিঠ থেকে গিয়ার নামিয়ে প্রাণী দুটোকে ছেড়ে দিল। পর্যাপ্ত ঘাস আছে ঝর্ণার কিনারে। ওদের জন্য যথেষ্ট হবে। ফিরে এসে বিশ্রাম করলো ও। সামান্য জার্কি আর রুটি মুখে দিয়ে ভরপেট পানি খেলো। তারপর শুয়ে পড়ল। রাতে বেশ কয়েকবারই কয়টির চিৎকারে ঘুম ভেঙে গেল। বিস্তীর্ণ প্রেইরির মাঝে এক চিলতে জায়গা। ২০-৩০ মাইলের মধ্যে কেউ নেই। কোনো মহিলা দূরে থাক, পুরুষের কাছ থেকেও নিঃসঙ্গ লাগবে এখানে। ডিএ হাবার্ডের স্ত্রীরও নিশ্চয় লেগেছে, যেহেতু মাংস সংগ্রহে শিকারে দূরে যেতে হতো হাবার্ডকে, কিংবা কাজেও যেত। হাবার্ড কাছে থাকলেও একাকিত্ব দূর হওয়ার নয়। বিশেষ করে ধারে কাছে অন্য কোনো মহিলার উপস্থিতি না থাকলে সেটা যে কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া কঠিন। দিনের আলো ফুটল যখন রোয়ানের পিঠে স্যাডল চাপালো। ঘোড়া দুটোকে এনে করালের বেড়ার সঙ্গে লাগাম বেঁধে রাখল। কেবিনে ঢুকে উনুনের আগুন নিভিয়ে মেঝে ঝাড় দিল। বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল। এবার খুঁজতে বেরোলো কবর দুটো। নিচু এক টিলার উপর প্রকাণ্ড এক কটনউডের নিচে রয়েছে ডিএ হাবার্ডের স্ত্রী ও সন্তানের কবর।
পাশাপাশি শুষ্ক বেশ কিছু ফুল রয়েছে কবরের উপর। স্পষ্টত একাধিক মানুষ ফুল রেখে গেছে। কাছেই পাহাড়ের কোলে বাগান করা হয়েছে এবং সেখানে গাঢ় নীল রঙের ফুল ফুটেছে। নামটা বা কি ফুল জানে না জেমি, তবে কয়েকটা তুলে নিয়ে দুই কবরের উপর রেখে যেতে কসুর করল না। মাথা থেকে হ্যাট সরিয়ে মিনিট খানেক নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকলো। সম্মান দেখালো না দেখা দুজন মানুষকে। তারপর করালের কাছে এসে স্যাডলে চড়ে যাত্রা করলো। নোটিশের তারিখ প্রায় 2 বছর আগের। কে জানে কোথায় আছে হাবার্ট? পছন্দের কোনো মেয়েকে খুঁজে পেয়েছে সে? জেমির অবচেতন মনের ধারণা একদিন ফিরে আসবে সে। তবে না এলেও হাবার্ডের মতোই দুঃসাহসী ও দীর্ঘচেতা কেউ নিশ্চয় থিতু হবে এখানে। নতুন জীবন শুরু করবে, এটাই বাস্তবতা। জীবন থেমে থাকে না, আর কারো জন্যেও কিছু আটকে থাকে না। এই জীবনে কম দেখেনি। পশ্চিমের হাজার হাজার মাইলের মধ্যে বাবার সঙ্গে ঘুরে বেড়ানোর সময় পুড়ে যাওয়া কত বসতি যে দেখেছে। বাড়িঘর, কেবিন, বার্ন, করাল বা সব কাঠামো পুড়ে গেছে। কত কবর যে দেখেছে টেইলের পাশে। এমনকি মাটির বুক থেকে বের হয়ে আসা হাড়ও দেখতে পেয়েছে। শত শত মানুষের অপমৃত্যু হয়েছে, কিন্তু ঠেকানো যায়নি। একজন গেলে 10 জন তার জায়গা নেয়। হিংস্র, রক্তপিপাসু বা ভয়ঙ্কর ইন্ডিয়ান বা আর্মিও তাদের ঠেকাতে পারে না। মানুষ আসছেই। নতুন টেইলে চলতে, নতুন জমিতে ফসল ফলাতে বা গরু চড়াতে, নিজের জমিতে তৈরি কেবিনের পড়ছে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখবার আকাঙ্ক্ষা শেষ হয় না, বরং এটা যেন জনে জনে ছড়িয়ে পড়ে। দুর্ধর্ষ ইন্ডিয়ান যোদ্ধারাও এখানকার আদিবাসী নয়, বরং উড়ে এসে জুড়ে বসেছিল এখানে। একেবারে প্রাচীন মানুষগুলোকে সরিয়ে দখল করে নেয় সমস্ত জমি। কিছুদিনের জন্য কর্তৃত্ব করেছে। তীর আর বুলেট দিয়ে হয়তো সুরক্ষিত সেনাবাহিনীকেও আটকে রাখা যায়, কিন্তু বুকে স্বপ্ন লালন করা নারী পুরুষকে আটকে রাখা যায় না, কোনো কিছুতেই নয়। 3 দিন পর ডস সিটিতে প্রবেশ করলো জেমি ট্যাভালিয়ান। প্রথমে মার্শাল লি ওয়ারেনের সঙ্গে দেখা করলো। ঘোড়া দুটোকে তৃণভূমিতে ছেড়ে দিয়ে এসো। জেমির যাত্রার কথা শুনে পরামর্শ দিল সে। ওখানে নিরাপদে থাকবে ওরা। ডস সিটি কাউন্সিলের নিজস্ব তৃণভূমি থেকে আজ পর্যন্ত কোনো ঘোড়া চুরি হয়নি বা খোয়া যায়নি। দেখো ভালো করা হয় ঠিক মতো, দেখভালও করা হয় ঠিক মতো। এজন্যে অবশ্য সামান্য খরচা হবে তোমার। তাতে মোটেও আপত্তি নেই জেমির, মিস্টার ওয়ারেন। পূবের কয়েকজন ওয়ারেনের সঙ্গে পরিচয় ছিল আমার বাবার। বিপ্লবের সময় ট্রেভর ওয়ারেন নামে একজন ছিলেন ওয়াশিংটনের এইড, আমার আত্মীয়। অফিসের পড়ছে একটা চেয়ারে বসে আছে মার্শাল, কাছাকাছি দাঁড়িয়ে আছে জেমি। আমার নাম জেমি ট্যাভালিয়ান, বলল ও। উত্তরাধিকার বুঝে নিতে পুবে যাচ্ছি, দাদার সম্পত্তি। কিছু লোক আমাকে অনুসরণ করে এখানে আসতে পারে। ওরা চায় না আমি সম্পত্তির ভাগ পাই। এরা আমার দুঃসম্পর্কের আত্মীয়, ঝামেলা করতে চায় না, কিন্তু এও ঠিক ওরা আমার উপর চড়াও হতে চাইলে একটুও ছাড় দেব না। এখানে কিছুদিন থাকবার পরিকল্পনা করেছ? ভাবছি ট্রেনে করে যাব। চেষ্টা করব সকালের মধ্যে রওনা দিতে। তোমাকে একটা ট্রেনে যদি তুলে দিই, আজ রাতেই রওনা দেবে? ভালোই হয় তাহলে। ডস সিটি বেশ ব্যস্ত শহর বলে ঝুট ঝামেলা লেগেই থাকে। বেয়ারা পাঞ্চার, ভবঘুরে বা মাতাল হুইস্কিখোরদের সামাল দিতে ব্যস্ত থাকতে হয় প্রতিটা রাত। ঝামেলা এড়াতে পছন্দ করি আমি, মিস্টার ট্যাভালিয়ান। সুযোগ থাকলে এড়িয়ে যেতে গাফলতি করি না। তোমাকে টেনে তুলে দিতে পারলে বোধহয় আগামী কয়েকদিন ডস সিটিতে ট্যাভালিয়ানদের মধ্যে কোনো পারিবারিক সংঘর্ষ হবে না।
কিন্তু আমি যে শুনলাম, কি শুনেছ সেটা জানি আমি, ভালো করেই জানি। কিন্তু পুবে গিয়ে উত্তরাধিকার বুঝে নেবে যে লোক, যে কিনা রাত পোহালে চলে যেতে উন্মুখ, তাকে রাতেই একটা টেনে তুলে দিলে সম্ভবত সবারই উপকার করা হয়। তুমি যেমন নিশ্চিন্তে চলে যেতে পারবে, তেমনি আমিও নির্ভর হয়ে যাব যে বাড়তি কোনো ঝামেলা হচ্ছে না। কি জানো, শহরে শান্তি বজায় রাখবার মোক্ষম একটা উপায় হচ্ছে ঝামেলা শুরু হওয়ার আগেই তার সম্ভাব্য বা উৎস চিহ্নিত করতে পারা। তাতে কাজ অনেক সহজ হয়ে যায়। মিস্টার ওয়ারেন, আমি যে কারণে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এটা তোমার শহর, এবং এখানে কোনো রকম গোলমাল করবার কোনো ইচ্ছেই আমার নেই। ধন্যবাদ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মার্শাল। ঘোড়ার দুটোকে ছেড়ে দিয়ে এসো। দরকারি মালপত্র সঙ্গে রেখো। ঘোড়া নিয়ে চিন্তা করতে হবে না তোমার। আমি দেখব যাতে ওদের অযত্ন না হয়। স্যাডেল ব্যাগ আর ব্ল্যাঙ্কেট রোল সঙ্গে লাগবে। ওগুলো কাঁধের উপর ফেলে রাইফেল হাতে তুলে নিল জেমি। মার্শালের পাশাপাশি এগোলো। মিনিট কয়েকের মধ্যে পাকা ব্যবস্থা হয়ে গেল। রাতের ট্রেনে ডস সিটি ত্যাগ করবে ও। তোমার প্রতি কৃতজ্ঞ রয়ে গেলাম, আন্তরিক স্বরে বলল জেমি। কিছুতে যদি মনে না করো, আমার সঙ্গে ডিনার করবে? ওহো, সময় হবে না। এক একটা রাত যা যায়, নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না তোমার। যাকগে, ধন্যবাদ। ঘুরে চলে গেল সে, কিন্তু কয়েক পায়ে গিয়ে ফিরে তাকালো। ট্র্যাভেলিয়ান। জেমিও নিজের পথে এগোতে শুরু করেছিল, থেমে ফিরে তাকালো। তোমার খোঁজে আসবে যারা, ওদের বর্ণনা বর্ণনা দিতে পারবে? যদ্দূর জানি ওরা প্রত্যেকে বেশ লম্বা, সুঠামদেহী, কালো ফ্রক কোট আর কালো হ্যাট পরে, মুখ লম্বাটে, খুব কমই হাসতে দেখা যায়, এবং সবসময় সবাই একসঙ্গে থাকে। মার্শালের সৌজন্যে আরামদায়ক আসন পেল জেমি। রাতে যখন ট্রেন ছাড়ল, নিজেকে রাজার মতো মনে হলো। আসনের গতি এত এত নরম যে কোমর পর্যন্ত দেবে যাচ্ছে। আসনের গতি এত নরম যে কোমর পর্যন্ত দেবে যাচ্ছে। শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। জানালা দিয়ে দৃশ্যটা দেখতে পেল জেমি। তিনজন লোক ঘোড়া দাবড়ে শহরে ঢুকছে। দীর্ঘ ও সুঠামদেহী এরা, পরনে আপাদমস্তক কালো পোশাক, পাশাপাশি রাইড করছে। ট্রেনের দিকে মনোযোগ নেই, অবশ্য দেয়ার কথাও নয়। হয়তো এরাই ওর রহস্যময় আত্মীয়। 15। বাবার সঙ্গে ভ্রমণের সময় দু একবার ট্রেনে চড়েছিল জেমি, তবে অভ্যস্ত হওয়ার মতো যথেষ্ট ছিল না তা। ট্রেনের দুলনে এখনও ওর জন্যে একটা সমস্যা। কারে চলল যখন সমস্যা হলো না, কিন্তু একটু পর ট্রেন চলা শুরু করতে ওর মনে হলো পায়ের নিচে ভূমিকম্প হচ্ছে। অদৃশ্য কোনো দৈত্য যেন দুলিয়ে চলেছে গাড়িটা। চুপচাপ বসে থাকলো জেমি। মনে হচ্ছে মাথার সঙ্গে দুনিয়া চক্কর খাচ্ছে। পাশে স্লিপিং বগি আছে, কিন্তু ওদিকে এগোতে সাহস পাচ্ছে না। ট্রেনের দুলুনির সঙ্গে তাল মিলিয়ে ওর মাথাও ঘুরছে। আগে আরেকটু মানিয়ে নিক, সিদ্ধান্ত নিল। পরে যাওয়া যাবে। মিশ্র বগির ট্রেন এটা। সব মিলিয়ে দুটো ফেইট কার, গরুর জন্য 4টা বগি, একটা মেইল কার এবং যাত্রীদের জন্য দুটো কোচ রয়েছে। একেবারে পিছনে কাবুজ। জেমির সঙ্গে এ বগিতে আছে মোটাসোটা এক মহিলা এবং তার 2 মেয়ে। আনুমানিক 6 ও 8 এদের বয়স। দেখতে মহিলার হুবহু নকল। মাঝবয়সী এক লোক রয়েছে, একেবারে নিষ্পৃহ ও পাথরের মতো কঠিন করে রেখেছে মুখটা, যেন না বুঝে তেতো জিনিস খেয়ে এখন খুব পস্তাচ্ছে। চিবুকে ছোট ছোট দাড়ি লোকটার, নীল চোখে নিরানন্দ চাহনি। সামনের এক আসনে বসেছে 40 এক লোক। ভারী সোনার চেইনওয়ালা একটা ঘড়ি রয়েছে তার পকেটে।
ভেস্টের সঙ্গে লাগানো। আইভরির তৈরি খিলাল ঝুলছে চেইনের সঙ্গে। একটু ডানে ও সামনে নিরীহ চেহারার এক কাউহ্যান্ড দুনিয়া ভুলে গিয়ে নাক ডাকাচ্ছে। জেমির মতোই রাইফেল পায়ের কাছে রেখেছে আর হোলেস্টার থেকে পিস্তল খুলে ওয়েস্ট ব্যান্ডে গুজে রেখেছে। চাঁদের অস্পষ্ট আলোয় জানালা দিয়ে বিস্তীর্ণ তৃণভূমি চোখে পড়ছে। দ্রুত পিছিয়ে পড়ছে ছুটন্ত ট্রেনের সঙ্গে। বসতি বা বাড়ি ঘর তেমন দেখা যাচ্ছে না। চুপচাপ কিছুক্ষণ বসে থাকলো জেমি। ইতোমধ্যে ট্রেনের দুলুনির সঙ্গে মানিয়ে নিয়েছে অনেকটা। একটু পর ঢুলতে শুরু করলাম। বেশিরভাগ সময় ধীরগতিতে চলছে ট্রেন। হেলে দুলে যেন কোনো তাড়া নেই। লাইনটা তড়িঘড়ি করে বসানো হয়েছে বলে একটু সতর্কতার সঙ্গে ট্রেন চালানো হচ্ছে। একবার শত শত মোষ লাইন পেরিয়ে গেল। বাধ্য হয়ে থামতে হলো ট্রেন। কৌতূহলী মেয়ে দুটো ছুটে গেছে জানালায় মোষ দেখছে। এমনকি তেতো চেহারার ভদ্রলোকও আগ্রহী হয়ে উঠেছে এখন। ঝুঁকে জানালা দিয়ে মাথা বের করে দিয়েছে। মা দেখো, অনেক গরু। ছোট মেয়েটা চেঁচিয়ে বলল, গলায় উত্তেজনা। গরু না মা, ওগুলো মোষ, শুধরে দিল মা। মোষ কি মা? চেঁচামেচিতে ঘুমের ব্যাঘাত ঘটল পাঞ্চারের। চোখ মেলে তাকালো সে। কি ঘটছে একবার দেখে আবার চোখ বুঝল। হুইসেল বাজল। কয়েক সেকেন্ড পর নড়ে উঠল ট্রেন। ঠিক পাশ দিয়ে একটা স্টেজ কোচ পেরিয়ে গেল ওদের। দেখতে পেল জেমি। এবং একটু পর ট্রেনের গতি বাড়লে স্টেজকে অতিক্রম করে গেল ট্রেন। ইঞ্জিনিয়ারের ব্যঙ্গাক্ত শীষ স্পষ্ট শোনা গেল। পশ্চিমের বেশিরভাগ জায়গায় ট্রেনের কারণে স্টেজের ব্যবসা লাটে উঠেছে। তবে কোথাও কোথাও এখনো কিছু স্টেজ কোম্পানি টিকে আছে। বিচ্ছিন্ন ও দূরের শহরগুলোর মধ্যে যাওয়া আসা করছে। পরদিন দুপুরে গতি থামিয়ে নেমে গেল ট্রেন। থেমে গেল ট্রেন। জেমি তখন আধো ঘুমে। চোখ মেলে তাকানোর গরজ অনুভব করল না। মিনিট কয়েক পর আবার চলতে শুরু করলো ট্রেন। হুইসেল দিতে দিতে হেলে দুলে এগিয়ে চলল। এক স্টেশনে থামলো ট্রেন। ৩-৪টা বাড়ি, বড়সড় এক তাঁবু যার উপরে হোটেল ব্যানার টানানো আর প্রকাণ্ড কয়েকটা করাল, এ নিয়ে স্টেশন। তাড়াহুড়ো করে নেমে এলো সব যাত্রী। ছুটছে যে যার আগে পারে। খাবার খেয়ে নেবে এখানে। যে আগে টেবিলে গিয়ে বসবে তাকেই সবার আগে খাবার পরিবেশন করা হবে। জেমি দেখলো ওর পাশে বসেছে পাঞ্চাল। দূরে কোথাও যাচ্ছ? জানতে চাইল সে। ক্যারোলিনা, যদি সহি সালামতে পৌঁছতে পারি। সন্দিগ্ধ চোখে ওকে দেখল সে। কেন, তোমার কি মনে হচ্ছে ঠিক মতো পৌঁছবে না? সে রাগ করলো জেমি। ট্রেনের ব্যাপার নয়, আসলে কিছু লোক আছে যারা চায় না আমি ক্যারোলিনায় গিয়ে পৌঁছাই। তাতে ওদের মস্ত উপকার হয়। গরু নিয়ে এসেছি আমি, জানালো সে। কাবুজে থাকবার কথা আমার, কিন্তু এখানে উঠে পড়েছি। দেখতে আসছে কে? এর আগে কখনো কুশনে চড়িনি, তাই লোভ সামলাতে পারলাম না। কন্ট্রাক্টর কিছু বলেনি? আরে না, সাহস আছে নাকি ওর? প্রতি বছর ৫-৬ হাজার গরু চালান দেয় আমার বস। সবই ট্রেনে যায়। চিন্তা করো কত টাকার ব্যবসা পাচ্ছে ট্রেন কোম্পানি। আমাকে কিছু বললে সোজা বসকে রিপোর্ট করতে পারি, আর এ কারণে বস ব্যবসা বাদ দেয় কিনা এ ভয়ে বোধ হয় মুখ বুজে আছে বেটা। তাছাড়া আসন তো খালিই পড়ে আছে। খাবার একেবারে সস্তা মানের। কটু স্বাদের গ্রিজে ভাজা অ্যান্টিলোপের মাংস। রুটি শক্ত হয়ে গেছে, ঠিক মতো ছেঁড়া যায় না। এর চেয়ে খারাপ খাবারও খেয়েছে জেমি, তাই নীরবে খেয়ে গেল। তবে কফিটা চমৎকার। বাতি কয়েক কাপ পেটে চালান করে দিল। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে ছুটল ট্রেনের উদ্দেশ্যে।
হুইসেল বেজে গেছে। অন্যদের সুযোগ দিয়েছে আগে, তাই ওর খাবার পরে পরিবেশন করা হয়েছিল। পেট পূজা করবার জন্য সেফ মিনিট কয়েক পেয়েছে। চলতে শুরু করেছে ট্রেন। ছুটে তাল মেলালো জেমি, তারপর দরজার হাতল ধরে লাফ দিয়ে উঠে পড়ল। পেছন ফিরে দেখলো পাঞ্চার তখনও ছুটছে। হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করলো ও। ধন্যবাদ, হাঁপাতে হাঁপাতে বলল কাউহ্যান্ড। তুমি সাহায্য না করলে বোধহয় ট্রেনে উঠতেই পারতাম না। অথচ বস ক্যান্সাস সিটিতে আমার অপেক্ষায় থাকবে। যদি দেখতো পৌঁছায়নি, নরক গুলজার করে ছাড়ত। শক্ত লোক, জুতোর তলার চেয়েও শক্ত। ভালো বেতন দেয়, ভালো খাবারও খাওয়ায়, এবং একদিনের বেতনের বিনিময়ে দুদিনের শ্রম চায়। গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ল ওরা। এক সেতুর উপর দিয়ে যাওয়ার সময় তীব্র শব্দে ঘুম ভেঙে গেল। লোহার তৈরি সেতু পার হচ্ছে ট্রেন। ভয়ানক শব্দে কানে তালা লেগে যাওয়ার দশা। চোখ মেলে তাকালো জেমি। খেয়াল করলো কোনো কারণে গতি কমে যাচ্ছে ট্রেনের। জানালা দিয়ে বাইরে চোখ পড়তে দেখলো সূর্য অস্ত যাচ্ছে। রক্তিম হয়ে গেছে পশ্চিম আকাশ। তীরের মতো নিক্ষিপ্ত আলোক আলোক ছোটায় ভরে গেছে দিগন্তের একটা অংশ। লাইনের কাছাকাছি ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে এক পাল অ্যান্টিলোপ। যদি ধরা পড়ে যাও, তোমাকে নিয়ে কি করবে ওরা, অনুমান করতে পারছো? কাউহ্যান্ডের প্রশ্ন শুনতে পেল জেমি। জেগে গেছে সে। দেখেই গুলি করবে বোধহয়। খুন করতে চেষ্টা ত্রুটি করবে না, এটুকু বলতে পারি। দেখতেই পাচ্ছ, নগদ না হলেও অনেক টাকার ব্যাপার হয়ে গেছে এটা। রাতের অন্ধকারে এগিয়ে চলল ট্রেন। বেশিরভাগ যাত্রী হয় ঘুমাচ্ছে, নয়তো ঝিমাচ্ছে। বগিতে কয়লার ধোঁয়া আর অঙ্গারের গন্ধ। নড়ে চড়ে বসল জেমি। আরামদায়ক অবস্থান আবিষ্কার করতে চাইল, কিন্তু আদবে কোনো অবস্থানেই আরাম বোধ করছে না। শুরুতে গদিয়াটা চেয়ারটাকে অনেক কাঙ্ক্ষিত মনে হলেও পরে আবিষ্কার করেছে ঘুমানোর জন্য মোটেই জুৎসই নয়। জেমির কোমরে গোজা পিস্তলের বার চোখে পড়েছে পাঞ্চারের। ওটা ব্যবহার করতে জানো? জানতে চাইল সে। বয়স বোধ হয় সন্ধিহান করে তুলেছে তাকে। হুঁ, বলল, তবে ব্যবহার করতে না হলেই খুশি হব। আবার গতি কমে গেল ট্রেনের। এত কমে গেছে যে পায়ে হেঁটে পেরিয়ে যাওয়া যাবে। আমার নাম এড হ্যারিস, হঠাৎ পরিচয় দিল পাঞ্চার। জেমি ট্যাভালিয়ন। সেখান করলো ওরা। গরু পাঞ্চিং করেছি। গত শীতের পুরোটাই পাহাড়ের একপাল গরুর দেখভাল করেছি। পাহাড় থেকে নেমে এসে দেখি আমার বাবা খুন হয়ে গেছে। ওই একই লোক যারা তোমাকে খুঁজছে। হ্যাঁ। আমার বসের সঙ্গে দেখা করো। ওর নাম স্কট নেলসন। কঠিন কিন্তু ভালো মানুষ। শক্ত চিজ হলেও সৎলোক। ওকে বলতে পারো সব। বসের জানাশোনা বহু হোমরা চোমরা লোক আছে। আমার ব্যাপারে ওর কিছু করবার আছে বলে তো মনে হয় না। আগে ওকে বলেই দেখো না। তোমার কাছে মনে হচ্ছে কিচ্ছু করতে পারবে না সে, কিন্তু পারতেও তো পারে। কি জানো, যে কোনো সমস্যার সমাধান দিতে পারে সে। আমি অন্তত দেখে আসছি। কম তো হলো না, পাক্কা 11 বছর। এলাকায় বহু লোক সমস্যায় পড়লে স্কটের সঙ্গে দেখা করে। বেশিরভাগ সময় সঠিক পরামর্শই দেয় সে। ধন্যবাদ। ফের এগোতে শুরু করলো ট্রেন। ঘুমিয়ে পড়ল ওরা, যেন কঠোর শৃঙ্খলায় আটকে পড়া মেশিন। গতি কমছে ট্রেনের, থেমে যাচ্ছে, তারপর হুইসেল বাজিয়ে আবার এগিয়ে চলেছে। গতি তুলছে, কোনো রকম ব্যতিক্রম নেই। পানি নিতে এক স্টেশনে থামলো ট্রেন। উঠে দাঁড়ালো পাঞ্চার, আর মোড়া ভাঙলো। গরুগুলোর অবস্থা দেখে আসি বলে দরজার দিকে এগিয়ে গেল সে। চলো, আমিও যাব। টানা বসে থাকতে খিল ধরে গেছে।
হেঁটে খানিকটা ছাড়িয়ে নেওয়া দরকার, ভাবল জেমি। বগি ধরে এগিয়ে গেল ওরা। ক্যাটল কারে গিয়ে দেখলো সব গরু ভালোই আছে, শুধু একটা পড়ে গেছে, আর উঠতে পারছে না। ওটাকে টেনে টুনে দাঁড় করালো। এভাবে পড়ে থাকলে হয়তো ওটার সঙ্গীদের খুঁড়ের নিচে দলিত হবে। যা অবস্থা, এ মুহূর্তে কোনো লড়াইয়ে অংশ নিতে পারবো না, বিষণ্ণ স্বরে বলল নেলসন। কাঁধে গরুর দায়িত্ব না থাকলে অবশ্য একবারও ভাবতাম না। আমি তোমাকে অংশ নিতে বলিও নি, বলল জেমি। এরা আমার নিজস্ব লড়াই, আমি একাই লড়ব। যদ্দূর মনে হচ্ছে এগিয়ে আছে ওদের চেয়ে। যদি না পিছনের ওরা টেলিগ্রাম করে আমার যাওয়ার খবর জানিয়ে দিয়ে থাকে। প্রতিপক্ষে কয়জন জানো? একেবারে কম বলা যাবে না, ডজন খানেক। যা খবর পেয়েছি তাতে মনে হচ্ছে পশ্চিমে মাত্র 2-3 জন এসেছে। মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে মেয়েও আছে। কম বয়সী? রাগ করল জেমি। একেবারে কমও নয়, যথেষ্ট আকর্ষণীয় বা সুন্দরীও বলতে পারো। অবশ্য মরুভূমির র্যাটলারও সুন্দর। মৃদু হাসল ও। ছোবল না মারলে বোধহয় খারাপ দেখায় না সাপকে। কোনো কোনো মেয়ে মানুষ তেমনই। সরু চোখে ওকে দেখল নেলসন, তারপর স্মিথ হাসল। এমনভাবে বলছো যেন তোমার বয়স 50 আর জীবনে বহু মেয়ে দেখেছ। তবে কথাটা সাচ্চা বলেছ, এক বিন্দু ভুল নেই এতে। ঝিমাতে শুরু করলো ওরা। একসময় ঘুমিয়েও পড়ল। ফের যখন ঘুম ভাঙল, কপালে পিস্তলের ঠান্ডা নলের খোঁচা অনুভব করল জেমি ট্যাভালিয়ান। চোখ মেলে তাকাতে কালো ফ্রক কোট পরা এক লোককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ভয়াল দর্শন একটা কোল চেপে ধরেছে সে ওর কপালে। চট করে উঠে দাঁড়াও তো বাছা, নিচু স্বরে নির্দেশ দিল লোকটা। সাবধান, চালাকি করতে যেও না, পস্তাবে তাহলে। ক্ষণিকের জন্য দ্বিধা করলো জেমি, নির্দেশ তামিল করবে কিনা ভাবছে। নিশ্চয় ওকে ধরে নিয়ে যাবে এরা, তারপর নিষ্ঠুরভাবে জবাই করবে। তার চেয়ে কি লড়াই করে মরাই ভালো নয়? কিন্তু বগির ভিতর লড়তে যাওয়া ঠিক হবে না। মহিলা এবং 2 বাচ্চার কথা মনে পড়তে চিন্তাটা বাতিল করে দিল সঙ্গে সঙ্গে। বেশ উঠছি, বলল। বেতাল কিছু করে বসো না। মহিলা আর বাচ্চা আছে এখানে। নিজের ঠান্ডা ও নির্লিপ্ত স্বরে অবাক হয়ে গেল। মৃত্যু থেকে খুব দূরে আছে কি? মনে হয় না। এরা ওর সঙ্গে খোঁজ গল্প করতে আসেনি, বরং ঝটপট কাজ ছেড়ে চলে যাবে নিজেদের পথে। সতর্কতার সঙ্গে উঠে দাঁড়ালো জেমি। অতি উৎসাহী খুনিদের সুযোগ দিতে নারাজ। আর ঝুঁকে পাঞ্চারের দিকে তাকালো। ঘুমাচ্ছে সে, কিংবা ঘুমের ভান করছে। বিস্ফারিত চোখে ওদের দিকে চেয়ে আছে মহিলা। তো মুখের মাঝবয়সী লোকটাও দেখছে ওদের। খুনি একা আসেনি, আরেকজনকে বগির পেছন দিকে দেখতে পেল, হাতে শটগান। লড়ে মরতে যাওয়া দারুণ বোকামি হতো, উপলব্ধি করল জেমি। পিস্তলওয়ালাকে কোনোভাবে কাবু করতে পারলেও শটগানওয়ালার গুলি খেত ঠিক। 2 টুকরো হয়ে যেত ও, এবং মাঝখানে হয়তো গুলি খেয়ে বসত নিরীহ কেউ। বগির পিছন দিকে চলে যাও, নির্দেশ দিল দীর্ঘদেহী। ঘুরে হাঁটতে শুরু করলো জেমি। টের পেল এক ঝটকায় ওর হোলস্টার থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে গেছে লোকটা। ছুঁড়ে ফেলল আসনের উপর। এই যে, উত্তেজিত স্বরে ডাকলো দাড়িওয়ালা। ওকে নিয়ে কি করবে তোমরা শুনি? চৌপাটা বন্ধ রাখো বুড়ো, খুনে কণ্ঠে বলল লোকটা। গ্রাহ্য করছে না, তবে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দিতেও ছাড়েনি। আরো কিছুদিন বেঁচে থাকতে চাও না? ওকে নিয়ে হাঁটতে যাচ্ছি আমরা। যে যেখানে আছো চুপচাপ বসে থাকো, নির্দেশ দিল অন্যজন। নইলে কাল সূর্যোদয় দেখবার সৌভাগ্য হবে না। ট্রেনের গতি কমছে, বগির ঝাঁকুনির সঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করছে জেমি। শটগানওয়ালার দিকে এগিয়ে যাচ্ছে। কর্কশ চেহারার লোকটার, নীল চোখে অন্তর্ভেদী শীতল চাহনি। হনুর হাড় অস্বাভাবিক উঁচু, ঠোঁটের উপর সরু গোঁফ, চিবুকে একটা কাটা দাগ রয়েছে, সম্ভবত ছুরির শুকিয়ে যাওয়া ক্ষত। বগির দরজার ঠিক ভিতরে দাঁড়িয়ে আছে।
জেমিকে জায়গা দিতে একপাশে সরে দাঁড়ালো সে। পাশেই ক্যাবুজ, দুই বগির মাঝখানে ইস্পাতের তৈরি প্ল্যাটফর্ম। ইস্পাতের প্ল্যাটফর্মে পা রেখেছে জেমি, ঠিক সে মুহূর্তে ঝাঁকুনি দিয়ে থেমে গেল ট্রেন। সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করল ও। পিস্তলওয়ালা ওকে অনুসরণ করছিল। বাম হাতের রদ্দা তার পিস্তল ধরা হাতের উপর নামিয়ে আনলো। একই সঙ্গে গায়ের জোরে ডান হাত চালালো। শটগান ওয়ালার চিবুকের হারে চির ধরিয়ে দিল। পেছনে হেলে পড়ল লোকটা, অস্ফুট স্বরে কোকিয়ে উঠল। ফলাফল দেখবার অপেক্ষায় থাকলো না জেমি, বরং সঙ্গে সঙ্গে খোলা প্ল্যাটফর্ম থেকে অন্ধকার রাত্রির উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছে। দুই হাঁটু দিয়ে মাটিতে পড়ল। পর মুহূর্তে ডিগবাজি খেয়ে সরে এলো কয়েক ফুট। হাঁটুতে ব্যথা বোধ হলেও গ্রাহ্য করল না। এখন সময় নেই, মরণপণ অবস্থা। দুটো শিয়ানে লোককে সামাল দিতে হবে। গড়ান শেষে যখন সিধে হলো, হাতে চলে এসেছে কোমরে গুজে রাখা পিস্তলটা। ওটা দেখতে পায়নি শত্রুদের কেউ, তাই নিতেও পারেনি। জেমি ভিতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যারিস! ঝুঁটি দিয়ে সেদিকে তাকালো জেমি। দেখলো জানালায় চলে এসেছে কাউহ্যান। আসনের উপর ওর দ্বিতীয় কোলটা ছুঁড়ে ফেলেছিল লম্বা লোকটা। ওটা তুলে নিয়ে এসেছে। পিস্তলটা ছুঁড়ে দিল সে। আর দক্ষ হাতে শূন্য ওটা লুফে নিল জেমি। ঠিক সেই মুহূর্তে দুই শত্রুর একজন লোহার সিঁড়ি বেয়ে নেমে এলো মাটিতে। মাটিতে পা রেখেই গুলি খেলো লোকটা। পিছন থেকে কেউ যেন টেনে ধরেছে। শূন্যে দুহাত ছড়িয়ে দিল সে। ভারসাম্য হারিয়ে ফেলেছে। অস্ফুট স্বরে কাঁপতে উঠল। এবার দ্বিতীয় গুলি পাঠিয়ে দিল জেমি। বুলেটের ধাক্কায় আত পাক ঘুরে গেল শত্রুর দেহ। তারপর কাত হয়ে ঢলে পড়ল। ঢালু জমি ধরে গড়িয়ে চলে এলো দেহটা। জেমির কাছ থেকে দুই হাত দূরে এসে থামল। নিথর পড়ে আছে, এতটুকু নড়ছে না। ট্রেনের সামনের দিকে তীব্র খিস্তি করলো কেউ। তারপর ভোঁতা ও ভারী শব্দে কি যেন পড়ল মাটিতে। যেন মোটাসোটা কোনো গাছ বা গুড়ি লুটিয়ে পড়েছে। দৃশ্যত ট্রেন থামানোর জন্যে লাইনের উপর ভারী কিছু ফেলা হয়েছিল। এর তাৎপর্য হচ্ছে আরো শত্রু আছে এবং সেই লোকটা ট্রেন আটকে রাখবার দায়িত্ব নিয়েছিল। এইমাত্র গাছের গুড়ি বা অমন ভারী কিছু লাইনের উপর থেকে সরিয়ে দিয়েছে। ট্রেন থেমেছে এবং গোলাগুলিও হয়েছে। ধরে নিয়েছে শিকার কুপোকাত। তাই লাইনের প্রতিবন্ধক সরিয়ে ফেলেছে। দুজন বেপরোয়া লোকের বিরুদ্ধে কী বা করতে পারবে 17 বছরের একটা ছেলে? সহজ অঙ্ক কষেছে সে, টের পায়নি, হিসাবে গরমিল হয়ে গেছে। অন্ধকারে কোথাও রয়েছে লোকটা। এখন নিশ্চয় টেনে উঠবে কিংবা এগিয়ে আসবে এদিকে। হুইসেল বেঁধে উঠল। পর মুহূর্তে যেন ঘুম থেকে জেগে উঠল প্রকাণ্ড কোনো সাপ। দীর্ঘতিতে সামলে এগোলো ট্রেন। বিপজ্জনক অবস্থা, টেনে উঠতে হবে ভাবছে জেমি, নইলে খোলা জায়গায় মুখোমুখি হতে হবে দুজন ভয়ঙ্কর লোকের বিরুদ্ধে। পড়ে থাকা লাশটা নিশ্চয় শত্রুদের জেদ বা তাগিদ বাড়িয়ে দেবে। চট করে উঠে দাঁড়ালো জেমি, তারপর ছুট দিল। বিচিত্র শব্দে কানের পাশ দিয়ে ছুটে গেল তপ্ত সীসা। রাইফেলের ভারী গর্জন শোনা গেল। জেমির পাশে ট্রেন তখন ছুটতে শুরু করেছে। তাল মেলাতে দৌড়াচ্ছ, কুলোতে পারবে না। অজ্ঞাতা কোমরের ব্যান্ডে গুজে রাখলো এক পিস্তল। একটু পর অন্যটাও। আশা করছে দুই শত্রু যেখানে ছিল সেখানেই থাকবে, বুদ্ধি করে টেনে উঠবে না। আরও একটা বুলেট ছুটে এসে জেমির পায়ের কাছে থাকা নুড়ি পাথর ছিটালো। রাতের বাতাস কাঁপিয়ে বেজে উঠল তীক্ষ্ণ হুইসেল। ক্যাটল কারের শেষ প্রান্তের সিঁড়ির হাতল ধরে লাফ দিল জেমি। এক ঝটকায় উঠে এলো সিঁড়িতে। আরও একটা বুলেট ছুটে এসে আশ্রয় পড়ল বগির গায়ে, ওর মাথার একটু উপরে। রিকোশেটের ধাক্কায় ছিটকে গেল উদ্দেশ্যহীন, কিন্তু ক্ষতি হলো না জেমির। ততক্ষণে ক্যাটল কারের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছ। দরজার কাছে দাঁড়িয়ে থাকলো জেমি। এক হাতে হাতল চেপে ধরে অন্য হাতে একটা পিস্তল তুলে নিয়ে অপেক্ষায় থাকলো। ট্রেন বেশ দ্রুত এগোচ্ছে এখন। সামনে একজন আছে, তার কথা ভুলে যায়নি জেমি।
যে কোনো মুহূর্তে হয়তো দেখা যাবে লোকটাকে। লাইনের পাশে ঘাপটি মেরে বসে থাকা লোকটার বুকের কাছে শার্টের উপর চাঁদের অস্পষ্ট আলোয় ঝিলিক চোখে পড়ল প্রথমে। পরমুহূর্তে শটগানের লালচে কমলা আগুন ওগরাতে ঝিলিক দেখতে পেল জেমি। শার্টের সাদা ঝিলিক দেখা মাত্র সরে গেছে ও, নইলে ঠিক দুটুকরো হয়ে যেত। সেফ রিফ্লেক্স ওকে বাঁচিয়ে দিয়েছে এ যাত্রা। ক্যাটল কারের হা করার দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল গোলা। বিচিত্র শব্দ তুলল রাতের বাতাসে। শরীর সিধে করে পাল্টা একটা গুলি পাঠিয়ে দিল জেমি। লক্ষ্যভ্রষ্ট হলো ওর গুলি। এদিকে শটগানের গুলি গিয়ে লেগেছে একটা গরুর গায়ে। চড়া স্বরে যন্ত্রণাকাতর হাঁক ছাড়ল ওটা। লাফ দিল অন্ধের মতো, তারপর বগির গায়ে আছড়ে পড়ল। হুড়মুড় করে শব্দ হলো, মেদো নড়াচড়া শুরু হলো বগির ভিতর। সম্ভবত পাশের গরুগুলো নড়ে চড়ে দাঁড়িয়েছে। ঢাল থেকে নামতে শুরু করেছে ট্রেন। গতি বেড়ে গেছে। হাতের পিস্তল হোলস্টারে ফেরত পাঠালো জেমি। অন্যটা পরক করলো কোমরে। হ্যাঁ আছে, পড়ে যায়নি। লম্বা দম ছাড়লো। বড় বাচ্চা বেঁচে গেছে। নেহাত ভাগ্য ওকে সাহায্য করেছে, নইলে। বুক ধরপড় করছে ওর এখনো। পাগলা ঘোড়ার মতো ছুটছে হৃৎপিণ্ড। ঘর ঘর শব্দে রাতের অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে ট্রেন। বেশ কিছুক্ষণ পর ট্রেনের ছাদে উঠে এলো জেমি। সতর্কতার সঙ্গে এগোলো সামনের দিকে। দুটো বগি পেরোনোর পর নিজের বগির কাছে পৌঁছলো। মই বেয়ে প্ল্যাটফর্মে নামলো প্রথমে। তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওকে দেখে উঠে দাঁড়ালো এড হ্যারিস। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো সোনালি চুলো মহিলা। বাচ্চা দুটোর চোখেও পলক পড়ছে না। ধীর পায়ে হেঁটে নিজের আসনের কাছে চলে গেল জেমি। ধপ করে চেয়ারে চাপিয়ে দিল শরীরটা। ধন্যবাদ গার্ড। ধন্যবাদ পার্ট, হ্যারিসের উদ্দেশ্যে বলল। ভাবলাম ওটা কাজে লাগবে তোমার। স্মিথ হেসে বলল সে। বিলকুল কাজে লেগেছে। দ্বিতীয় পিস্তলের কথা হ্যারিসকে বলবার তাগিদ অনুভব করল না ও। একটাকে ঘায়েল করে ফেলেছ সম্ভবত। ব্যাটা ট্রেন থেকে নেমে যাওয়ার পর ওকে দেখনি। সময় পেলাম কোথায়, তবে দরকারও ছিল না। দেখে শুনে জায়গা মতো গুলি করেছি। দুটো মোক্ষম জায়গায় লেগেছে। এর একটাই ওর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। যাক, একজন তো কমলো। হ্যাঁ, তবে এখনো অনেক রয়ে গেছে। আমার কথাটা উড়িয়ে দিও না কিন্তু। ক্যান্সাস সিটিতে গিয়ে স্কট নেলসনের সব নেলসনকে সব খুলে বলো। ওর মাথাটা সবসময়ই ঠান্ডা থাকে এবং এ পর্যন্ত একটা খারাপ বুদ্ধিও মানুষকে দেয়নি। তেতোমুখে লোকটাকে এখন আর বিমর্ষ দেখ তেতোমুখ লোকটাকে এখন আর বিমর্ষ দেখাচ্ছে না। যা দেখালে বাছা, অকৃত্রিম প্রশংসা ও উত্তেজনা ঝরে পড়ল কণ্ঠে। একেবারে মোক্ষম সময়ে আঘাত করেছ ওদের। চোখের পলকে হামলা চালিয়েছ। ওরা কারা? পরিচয়ে অবশ্য কিছু যায় আসে না, উত্তরে বলল জেমি। কারণ আসল নামে পরিচয় দেয় না ওরা। পিস্তলটা বের করে নতুন কার্তুজ ঢোকালো। এড, পরের স্টেশনে পৌঁছলে আমাকে জাগিয়ে দিও, কেমন? নট করলো পাঞ্চার। নিশ্চিন্তে ঘুমাও। পরের স্টেশনে পৌঁছলে জাগিয়ে দেব তোমাকে। ততক্ষণ পর্যন্ত আমি জেগে আছি। তোমার একটা গরু বোধহয় মরে গেছে, জানালো জেমি। সামনের দিকে আরও একজন ছিল। ট্রেন ছেড়ে আসবার সময় আমার উদ্দেশ্যে শটগান থেকে গুলি করেছিল লোকটা। তুমি এখন ঘুমাও তো, গরু নিয়ে ভাবতে হবে না, ধমকে উঠল হ্যারিস। আর টেলিগ্রাফের কথা কিন্তু ভুলো না। মাত্রই এক স্টেশন পেরিয়ে এসেছিলাম আমরা। লোক দুটো নিশ্চয় ওখানে চলে যাবে। সামনে ওদের সঙ্গীদের জানিয়ে দেবে। ক্লান্ত লাগছে জেমির। চোখ খুলে রাখতে পারছে না। শারীরিক ধকল নয়, বরং মানসিক ক্লান্তি ওকে অবসন্ন করে তুলেছে। এমন চমকহী উত্তেজনা এই প্রথম।
একজন মানুষও খুন করেছে এবং নিজেও খুন হয়ে যাচ্ছিল প্রায়। এমন পরিস্থিতিতে অভ্যস্ত কারো জন্যে এটা কিছুই নয়। কিন্তু প্রথম বলে একটা কথা আছে এবং সেটা যে কারোর জন্যেই প্রযোজ্য। গুটিসুটি মেরে ছিটে শুয়ে পড়ল জেমি। বুট খুলে পা তুলে নিয়েছে গদির উপর। চোখ বুঝলো এবার। আরাম হচ্ছে না, কিন্তু এ থেকে যতটা সম্ভব আরাম করে নিতে হবে। পায়ের নিচে চলন্ত ট্রেন ঝাঁকি খাচ্ছে, ঘড়ঘড় শব্দে হেলে দুলে এগিয়ে চলেছে দূরের গন্তব্যের দিকে। হুইসেল বাজলো। অন্ধকার রাতের নৈশব্দ করুণ ও নিঃসঙ্গ শোনালো শব্দটা। পরপরই ঘুমিয়ে পড়ল জেমি ট্যাভলিয়ন। 16। এড হ্যারিসের সঙ্গী হিসাবে জেমি যখন স্কট নেলসনের সঙ্গে দেখা করতে এলো, করালের বেড়ার উপর বসে আছে সে। গরুর দিকে মনোযোগ। গরু ব্যবসায়ীর পরনে কর্ডুরয় প্যান্ট, নিচের প্রান্ত লেসের ঝালর দেয়া বুটের ভিতর গোটানো। কর্ডুরয় জ্যাকেট গায়ে, বেল্ট মুক্তভাবে ঝুলছে। মাথায় সরু কার্নিসের ফেল্ট হ্যাট, পুরো গোঁফ ও জুলফিতে পাক ধরেছে। রুক্ষ পোড় খাওয়া চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি চোখে। মানুষটাকে দেখেই বোঝা যায় শক্ত চিজ। হ্যারিস একটুও বাড়িয়ে বলেনি, মিস্টার নেলসন, এ হচ্ছে জেমি ট্যাভলিয়ন, বলল পাঞ্চার। বেচারা বেশ কঠিন সমস্যায় পড়েছে। আমি ওকে বলেছি তুমি হয়তো কোনো পরামর্শ দিতে পারবে। স্বাস্থ্যবান একটা চুরুট ঝুলছে নেলসনের দাঁতের ফাঁকে। ঠোঁট চালিয়ে ওটা মুখের অন্য প্রান্তে চালান করে দিল সে। অনুসন্ধানী দৃষ্টিতে দেখল জেমিকে। কিন্তু আমার কাছে তো ওকে দেখে মনে হচ্ছে নিজের সমস্যা সামাল দেওয়ার মুরদ ওর ভালোই আছে। ভরাট কণ্ঠ রানচারের। মুখ নিষ্প্রিয় হলেও চোখে আগ্রহ ফুটে উঠেছে। ইশারায় করালের রেল দেখিয়ে দিল সে। উঠে বসো বাছা। তারপর হ্যারিসের দিকে ফিরল রানচার। রিপোর্টে জানিয়েছ একটা গরু কম আছে, ঘটনাটা কি? একটা গরু আমার কারণে খোয়া গেছে স্যার, বলল জেমি। আমার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল, কিন্তু আমার গায়ে না লেগে অসহায় গরুটার গায়ে বেঁধেছিল। পিস্তলের? না স্যার, শটগানের। তোমার গায়ে লাগেনি তো? দুটো পিলেট বেঁধেছিল, তবে তেমন কোনো সমস্যা হয়নি। জানি না কোত্থেকে শটগানটা পেয়েছিল ওরা, কিন্তু মনে করেছিল গোলা ঢোকানো আছে। আসলে ছিল পাখি মারবার জন্যে সররা বুলেট। পুরোটা খুলে বলো তো। হ্যারিসকে নিজের কাজে চলে যেতে ইশারা করল রানচার। লাফ দিয়ে করালের রেইলের উপর উঠে বসল জেমি। পুরো ঘটনা খুলে বলল। সম্পত্তি ক্লেম করবার ইচ্ছের কথাও জানালো। মনোযোগ দিয়ে নীরবে শুনে গেল স্কট নেলসন। সিগার ফুঁকছে, মাঝে মধ্যে মুখের এ প্রান্ত থেকে ও প্রান্তে চালান করে দিচ্ছে। হন্য হয়ে আমাকে খুঁজছে ওরা, মিস্টার নেলসন, শেষে বলল ও। লড়াইয়ের ব্যাপারটা বোধহয় সামাল দিতে পারবো, কিংবা কে জানে পুরোটাই হয়তো পারবো। সমস্যা হচ্ছে বাবাই ছিল আমার সব। তার অবর্তমানে কারো সঙ্গে যে আলোচনা করে ইতি কর্তব্য স্থির করব সেই সুযোগও নেই। এড নিজ থেকে তোমার কথা বলল। তোমার উপর ওর অগাধ আস্থা। ওর ধারণা তোমার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। ভুল ধারণা করেছ জেমি। তোমার সমস্যার সমাধান আমি কেন, আসলে কেউই পারবে না। যতটা শুনেছি মনে হচ্ছে বেশ ঝামেলায় পড়ে গেছো। তবে একেবারে কিছুই করতে পারবো না তাও নয়। যদ্দূর বুঝতে পারছি ভালো একজন আইনজ্ঞ দরকার এখন তোমার। বাবা সবসময় আইনজ্ঞদের এড়িয়ে চলতো। মৃদু আপত্তি জানালো জেমি। বাবার মতে এরা যতটা না উপকার করতে পারে তার চেয়ে বরং নতুন সমস্যা তৈরি করে বেশি। হেসে উঠল রানচার। মন্দ বলেনি তো, তবে সবসময় বা সবার বেলায় কথাটা খাটে না। ভালো একজন আইনজ্ঞ তোমার বহু ভোগান্তি কমিয়ে দিতে পারবে। যেমন ধরো এই ক্যান্সাসে আছে আমার চেনা একজন, ক্যারোলিনায় জন্ম ওর। এখানকার বেশিরভাগ লোকজনকে চেনে।
তার চেয়েও বড় কথা হচ্ছে, দু একদিনের মধ্যে ক্যারোলিনায় যাওয়ার কথা আছে ওর। চলো, আমরা বরং ওর সঙ্গে দেখা করি গিয়ে। না স্যার। কি বললে? জটিতে জেমির দিকে ফিরল রানছাড়, চোখে ক্ষীণ বিস্ময়। না বলেছ তুমি? জি স্যার। আমি চাই না ভদ্রলোক খুন হয়ে যাক, কিংবা ওই ভয়ঙ্কর মেয়েদের সঙ্গে জড়িয়ে পড়ুক। তার চেয়ে বরং ভদ্রলোকই আসুক তোমার কাছে। আমি ওর কাছে গেলে সেটা হয়তো প্রকাশ পেয়ে যাবে, এবং তৎক্ষণাৎ শত্রুদের টার্গেট হয়ে যাবে সে। ধরো মিস্টার নেলসন, এমন একটা ব্যবস্থা যদি করা যায় যে ভদ্রলোককে খবর দিয়ে আনালে তুমি আর আমিও হুট করে কাকতালীয়ভাবে উপস্থিত হলাম, তাহলে হয়তো কেউই সন্দেহ করবে না। তুমি তাহলে মনে করছো তোমার উপর চোখ রাখছে শত্রুরা, এবং আইনজ্ঞের সঙ্গে দেখা করতে গেলে কারণটা অনুমান করে নেবে ওরা? জি স্যার। এবং সেক্ষেত্রে আইনজ্ঞকে খুন করবে ওরা। আমি একটুও বাড়িয়ে বলছি না স্যার। এরকম একরকম নিশ্চিত যে ঠিক এমনই ঘটবে। এরা আসলে নেকড়ের মতো, আগে খুন করে পরে জানতে চায়। ভুল লোককে খুন করলেও অনুতপ্ত হওয়া দূরে থাক, ভুলটা উপলব্ধি করাও ওদের ধাতে নেই। এ পর্যন্ত যথেষ্ট সতর্কতার সঙ্গে চলাফেরা করছি আমি, চোখ কান খোলা রাখছি। যদ্দূর বুঝতে পারছি, ওরা এখনো আমার অবস্থান সম্পর্কে জানতে পারেনি, কিন্তু কাল সকালের আগে বোধহয় ঠিকই জেনে যাবে। পকেট থেকে সোনার তৈরি ভারী একটা ঘড়ি বের করে সময় দেখল স্কট নেলসন। বেশ, তোমার কথা মতোই হবে। সবাই এ জায়গাটা, অর্থাৎ স্টক ইয়ার্ডটাকে ওয়েস্ট বটন নামে চেনে। ঠিক 6টার লাইভ স্টক এক্সচেঞ্জ এলাকার 12th অ্যান্ড এস্টেট লাইন অফিসে থাকবে তুমি। ওখানেই কথা হবে। থেমে সন্ধিহান চোখে ওকে মাপল রানছাড়। তারপর জানতে চাইল, সঙ্গে টাকা পয়সা আছে তো? জি স্যার, যথেষ্টই আছে। তাহলে দেখা হবে। রেল থেকে নেমে গেল রানছাড়। আপাতত কোনো ঝামেলায় জড়িও না। ক্যানসাস খুব ব্যস্ত শহর, লোক সমাগমও বেশি। রাইফেল, স্যাডেল ব্যাগ আর ব্ল্যাঙ্কেট রোল নিয়ে মূল শহরের দিকে এগোলো জেমি। ব্যস্ত রাস্তাগুলো ইচ্ছে করে এড়িয়ে চলছে। শত্রুপক্ষ বা ঝামেলা নিয়ে নয়, বরং সঙ্গের টাকা নিয়ে দুশ্চিন্তা করছো। ভাবছে ওয়েলস ফার্গো অফিসে গিয়ে সব টাকা জমা করে রাখবে। কয়েক ব্লক পেরোনোর পর খুঁজে পেল অফিসটা। যাত্রার ধকলে ক্লান্ত, চেহারায় রুক্ষতার ছাপ পড়েছে। পোশাকও আহামরি গোছের নয় ওর, কিন্তু এ নিয়ে আমল দিল না জেমি। ওয়েলস ফার্গো অবশ্য পুরো দোস্তর পেশাদার প্রতিষ্ঠান। চেহারা সৌন্দর্য বা রুক্ষতা নিয়ে ভাবে না ওরা, বরং কাজে বিশ্বাসী। রুক্ষ চেহারার মানুষের সঙ্গে হামেশাই ব্যবসা করে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় সোনা আবিষ্কৃত হওয়ার পর থেকে। কিছু টাকা আমানত রাখবো, কেরানিকে বলল ও। তীক্ষ্ণ চোখে ওকে দেখলো লোকটা। বেশ তো, কত টাকা? ভিতরে কোনো কামরা নেই, সবার সামনে এখানে টাকা বের করতে চাই না। আবার ওকে দেখলো লোকটা, তারপর পিছন পিছন আসতে ইশারা করলো। ভিতরে ছোট একটা কামরা, এক কোণে বড়সড় আয়রন সেফ আছে। রোল টপ ডেস্কের পেছনে সুইবেল চেয়ারে গিয়ে বসলো সে। এপাশে রাখা 3টা গদিমোড়া চেয়ারের দিকে ইশারা করলো জেমিকে। স্যাডেল ব্যাগ পাশের চেয়ারে রেখে টাকা বের করতে শুরু করলো জেমি। খেয়াল করলো চোখের পলক পড়ছে না লোকটার। ওয়েলস ফার্গো এজেন্টের বিস্ময়ের কারণ বুঝতে পারছে ও। এমন দিন পড়েছে এখন, কাউকে দেখে বুঝবার উপায় নেই ফুটো পকেটওয়ালা না পকেটে কয়েক হাজার বয়ে বেড়াচ্ছে। আবার হচ্ছে রুক্ষ চেহারার মানুষও লাইভ স্টক বটম বা এক্সচেঞ্জ অফিসে হাজার হাজার টাকার গরু কেনা বেচা করছে। সব গুণে দেখা গেল $9,752 আছে। 752 আমার সঙ্গে থাকুক, জানালো জেমি। খরচপাতি খরচাপাতি লাগবে, বাকিটা জমা করে রাখো। তাই করা উচিত, শুকনো স্বরে মন্তব্য করলো সে। এবার বলো, তোমার নাম কি? জেমি ট্যাভলিয়ান, সামান্য ইতস্তত করলো ও। আমার যদি কিছু হয়ে যায় তাহলে এ টাকার পুরোটাই পাবে কলোরাডো টেরিটরির সিলভারটন
শহরের মিস ন্যান্সি স্টেটসন। আমার নাম হাইগুস, জানালো লোকটা। খসখস করে রসিদ লিখছে। অনেক টাকা এখানে। রসিদটা পকেটে ভরল জেমি। সমস্যা না থাকলে রাইফেল আর গিয়ার তোমার এখানে রেখে যাব। চারপাশে কিছু ঢু মারতে হবে। রাইফেল হাতে সেটা বোধ হয় ঠিক হবে না। জুয়া খেলতে যেও না, মিস্টার ট্যাভলিয়ান, পরামর্শ দিল হাইগুস।